এটা তো একটা নতুন যাত্রা। 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে এবং ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়, তারপর আবার সেটা নতুন ভাবে রিসাফল হয়ে যখন ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার হয়, তারপর থেকে যদি চিন্তা করেন তাহলে 2007 থেকে 2025 প্রায় 19 বছর, প্রায় পুরোপুরি 19 বছর, তার সঙ্গে আরো কয়েক মাস। এরই মধ্যে বিএনপির বহু বয়োজ্যেষ্ঠ নেতা এখন আর সেইভাবে রাজনীতিতে সক্ষম নাই, অনেকেরই অনেক বয়স বেড়েছে। আপনি যদি চিন্তা করেন যার বয়স 60 তার বয়স 80 হয়েছে, এবং একই সাথে বেগম খালেদা জিয়া এখন আর নাই, তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী, তার ছোট ভাই তার পরিবারে নাই। এক ধরনের নিঃসঙ্গ পারিবারিক জীবন আছে যেখানে তাদের ইমিডিয়েট ফ্যামিলি অর্থাৎ ভাই এবং বাবা মা তার নাই, এবং একই সাথে বিএনপিরও কিন্তু মূল নেতৃত্বের একটা বিরাট জায়গাতে পরিবর্তন এসেছে। তো আমি মনে করি যে জাতীয়তাবাদী দলের জন্য এটা একটা নতুন সূচনা। তাদেরকে এখন নতুন ভাবে তাদের যে টিম, সেই টিমকে তাদের দক্ষতা প্রমাণ করতে হবে। অনেক নতুন মন্ত্রী হয়েছেন, কারো কারো উপরে আস্থা রাখা হয়েছে তাদের তরফ থেকে, যারা আসলে আগে কখনো সংসদ সদস্য ছিলেন না, মন্ত্রীও ছিলেন না। তো এইরকম একটা অবস্থা আমার মনে হয় যে আমাদেরকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে তারা আসলে কি ধরনের কাজ করছেন। একটি ভালো জিনিস তারা করেছেন, আমি একটা টকশোতে বলেছিলাম, আরো কয়েকজন বলেছিলেন আলোচক, যে নতুন সংসদ সদস্য যেহেতু হচ্ছেন, সংসদের নিয়ম কানুন, সংসদে কথা বলা, এই বিষয়গুলো একটা প্রশিক্ষণ দরকার আছে। আমি দেখলাম যে বিএনপি সেটা করেছে, এটা একটা খুব ভালো দিক। এই প্রশিক্ষণটা আরো অব্যাহত থাকতে হবে। সংসদের মধ্যেও প্রথম কয়েকটা অধিবেশনে আমার ধারণা বা আমার পরামর্শ হচ্ছে যে যখন স্পিকার ফ্লোর দিবেন, অন্তত আগের দিন যদি বলে দেন যে আগামীকাল আপনারা কথা বলবেন, তাহলে কিছু কিছু প্রিপারেশন তারা নেবেন, নিয়ম কানুনগুলি দেখে আসবেন, তাহলে একটা সুন্দর সংসদ আমরা দেখতে পাবো। আর সরকার কেমন করবে এটা নির্ভর করছে অনেক কিছুর উপরে। এই সরকারের তো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন আছে, বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। ক্ষমতায় আসার সাথে সাথে, দায়িত্বে আসার সাথে সাথে বিশ্বব্যাপী একটি যুদ্ধাবস্থা, সরবরাহ জনিত যে এক ধরনের ঘাটতি, বিশেষ করে তেল, খাবার, কেননা আমাদের মূল সরবরাহ কিন্তু এখন সমুদ্র পথেই হয় পৃথিবীতে, এবং কোনো কারণে সমুদ্র পথ ক্ষতিগ্রস্ত হলে বা বন্ধ থাকলে পণ্যের মূল্য বাড়ে, পণ্যের যে সাইকেল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেটা ব্যাহত হয়ে যায়, এবং আমরা আমাদের মতো ছোট দেশগুলি না অনেক বেশি গুদামজাত করতে পারে না। যেমন ধরেন আমাদের অনেক তেল কিন্তু আমরা যদি আমদানিও করি, আমাদের স্টোর করে রাখার ক্যাপাসিটি নাই, ফলে আমাদের কিন্তু একটা হিসাব করে তেল এনে এটা রাখতে হয়। তারপর হচ্ছে তেল যেহেতু একটি মানে দামের হেরফের হয়, শুধু তাই নয়, তেল যেহেতু দ্রুত খরচ হয়ে যায় এরকম একটা পণ্য, এটাকে কনস্ট্যান্টলি এটা সাপ্লাই চেইনের ভিতরে রাখতে হয়, শেষ হতে থাকে, আসতে থাকে। তো সেই কারণে একটা প্রসঙ্গ এসেছে যে সামনে কি তেলের ঘাটতি হবে কিনা, মানে মজুদ সংক্রান্ত প্রশ্ন এসেছে। এরকম নানান কিছু সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। তা আমি মনে করি যে এই সংসদ অধিবেশনটা বেশ চ্যালেঞ্জিং হবে। যুদ্ধ পরিস্থিতি কোথায় যায় তার উপর নির্ভর করে এই সংসদ যখন অধিবেশন চলছে, এরকম সময় হয়তো দেখা যাবে যে বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সামনে ঈদ আছে, পরিবহন খাতে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তেলের অভাবজনিত কারণে, তাহলে বাড়ি ফেরার বিষয় আছে, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আর আমি মনে করি চ্যালেঞ্জ ভালো। যে কোনো সরকারের সামনে যদি চ্যালেঞ্জ থাকে, সেই সরকার সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে, ও মোকাবেলা করার মধ্যে দিয়ে তাদের যারা সদস্য সরকারের তারা শক্তিশালী হয়ে ওঠেন। এটা ভাবার কোনো কারণ নাই যে চ্যালেঞ্জ থাকবে না বা এত চ্যালেঞ্জ কে কিভাবে কি করবে। আমি মনে করি যে এটা ভালো। ক্রাইসিস অলওয়েজ মেক্স আস স্ট্রং। যে কোনো সংকট আমাদেরকে শক্তিশালী করে। চ্যালেঞ্জ আছে মানে একটা টার্গেট আছে, এক চ্যালেঞ্জ আছে মানে শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা আছে। এই চ্যালেঞ্জ যদি আপনি মোকাবেলা করতে পারেন, আপনি চ্যালেঞ্জটার চাইতে বড় হয়ে গেলেন। একটা বাধা আপনি টপকে গেলে তো আপনি সেই বাধাটার চেয়ে বড়, আপনি উঠে গেলেন সেই বাধাটার উপরে। আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি, এটা বিএনপিকে অপরচুনিটি হিসেবে হ্যান্ডেল করা উচিত। কত ভালোভাবে তারা এটা ম্যানেজ করতে পারেন, এই চেষ্টাটা যদি থাকে, আর যদি দুর্নীতি, চাঁদাবাজি, এই জিনিসগুলো যদি তারা নিয়ন্ত্রণ করতে পারেন, আমার ধারণা যে মানুষ তাদেরকে আরো আস্থায় নিবে। অবশ্যই আমি আবারও ফিরবো, চ্যালেঞ্জ নিয়ে ফিরবো। দুর্নীতির কথা বলেছেন আপনি, দুর্নীতি মোকাবিলা কিংবা কমিয়ে আনতে যেহেতু জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, কতটুকু সক্ষম হবে বিএনপি, আপনার কাছে জানবো নিশ্চয়ই আব্দুল নূর তুষার। এবং আমি চলে আসতে চাই অধ্যাপক ডাক্তার মাহমুদ আলমগীর পাভেল, আপনার কাছে। বিএনপি কি প্রস্তুত? হ্যাঁ, ধন্যবাদ। তুষার যেখানে শেষ করেছিল সেখানে শুরু করি। আসলে প্রত্যেকটা চ্যালেঞ্জই একটা অপরচুনিটি, এটা শিখবার জন্য, বোঝার জন্য। সরকার একেবারে নিরবিচ্ছিন্ন, একদম ঝঞ্ঝামুক্ত একটা
সহজ রাস্তা পেয়ে যাবে এবং এভাবে সরকার পরিচালনা করবে, এটা সম্ভব না বা হওয়ারই কথা নয়। চ্যালেঞ্জের ভেতর থেকে একটা সরকার কিন্তু তার দক্ষতা থেকে অর্জন করে, কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যাদের নির্ভরশীলতা অনেকগুলো দিক দিয়ে বৈশ্বিক নির্ভরশীলতা আমাদের আছে, সেখানে চ্যালেঞ্জের আভ্যন্তরীণ চ্যালেঞ্জ, বৈশ্বিক চ্যালেঞ্জ সবকিছু মোকাবেলা করে করতে হয়। সব ইচ্ছার উপরে তো আমাদের নির্ভর করে না। তো সুতরাং সেই চ্যালেঞ্জটা জেনেই তো বিএনপি এসেছে এই জায়গাতে। আর একটা যেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে জিনিসটা আছে সেটা হলো যে উনি 2 বছর আগে থেকে বলতে পারি যে তার আগে থেকে অন্তত এই দায়িত্বটা তার কাছে আসতে পারে, সেই প্রস্তুতির কাছাকাছি উনি নিজেকে নেওয়ার চেষ্টা করেছেন যতটা সম্ভব। যার জন্য কিন্তু দেখবেন যে অনেক কিছু আছে যেটা তার কাছে মনে হচ্ছে না, শিক্ষানবিশ এটা মনে হয়নি, মনে হচ্ছে যে উনি এটা করবেন বলে আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন, সেই হিসেবে সিদ্ধান্তটা উনি কিন্তু খুব চটজলদি নিতে পেরেছেন। আজ সেটা ওনার আমরা দেখেছি যে বেশ কিছু জায়গাতে তিনি কৃচ্ছতার যে উদাহরণগুলো নিজের থেকে সৃষ্টি করেছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং ঠিক জনঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আমরা এর আগে যে জিনিসটা বলতাম যে একটা সরকার প্রধান নিরাপত্তা বলে যে ঘেরাটোপের মধ্যে নিজেকে রাখেন, সেটা এত বেশি বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘরের সেই আবদ্ধ নিরাপত্তা বেষ্টনীর মতন হয়ে যায় যারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে না। তিনি সেই ব্যাপারটিকে ভাঙবার চেষ্টা করেছেন এবং করছেনও এখনো। এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে যেমন তার এই ব্যাপারগুলো স্বতঃস্ফূর্ত মনে হয় যে তিনি যদি কখনো রাস্তার পাশে কোনো একজন পথ শিশু যদি তাকে অভিবাদন জানায়, তিনি তার সেই প্রত্যুত্তর দিচ্ছেন সেখানে। আবার যেখানে দেখা যায় যে তিনি ইফতারের সময় তার নিরাপত্তা কর্মীর সাথে ইফতারের টেবিলের খাবার প্লেট তিনি ভাগাভাগি করছেন তার সঙ্গে, অথবা নিজের থেকে সুইচ অফ করছেন বিদ্যুতের সাশ্রয় করবার জন্য, এসির ক্ষেত্রে একটা নির্দেশনা দিচ্ছেন। প্রোটোকলের ব্যাপারে বলেছেন যে 4টা গাড়ির বেশি তার সঙ্গে থাকবে না, এমনকি বিদেশে গেলে কিংবা বিদেশ থেকে ফিরলে ওনার 4 জনের বেশি তাকে কেউ রিসিভও করবে না, তাকে কেউ বিদায়ও জানাবে না। এই ব্যাপারগুলোকে কিন্তু উনি লোক দেখানোর জন্য করছেন তা না, এটা উনি নিজের ভেতরে আত্মস্থ করেছেন সেই জায়গাতে। আর অনেকেই এই জায়গাটাতে দেখে যে তার পিতার ক্ষেত্রে যেটা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষেত্রে, তার জনঘনিষ্ঠতা এবং মানুষকে উপলব্ধি করবার বা চিনবার যে তার সহজাত যে ক্ষমতাটা ছিল, সেটা মানুষ পছন্দ করেছে। যার জন্য আজও জনপ্রিয়তা বলি বা মানুষকে ভালোবাসা বলি, যে আত্মার আত্মীয় বলে মনে করবার যে অনুভূতিটা বলে যে এটা তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য রেখেছেন, তারই যেটি বলবো যে জেনেটিক উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সেটির ধারাবাহিকতা রক্ষা করবেন, সেটা খুবই স্বাভাবিক, সেটাই হচ্ছে। তো সুতরাং এ পর্যন্ত যেটা আমরা দেখছি যে বাজার ব্যবস্থাপনার কথা যেটা তুষার বলছিল, জ্বালানি তেলের একটা সংকট বলবো না, জ্বালানি তেলের ব্যাপারে একটা মানুষের ভিতরে একটা এমন একটা ধারণা তৈরি হয়েছে যেটা কোনো সংকট তৈরি না হয়। সরকারের ক্ষেত্রে যেটা তুষারে বলছিল যে এটা এমন কোনো পণ্য না যেটা আমরা একেবারে বিরাট পরিমাণ মজুত করে তুলতে পারি। আমার তো এখানে ট্যাঙ্কার যেগুলো আছে, আমাদের এখানে ইস্টার্ন রিফাইনারি যেগুলো আছে বা অন্যান্য ছোটখাটো রিফাইনারি যেগুলো আছে, তাদের তো একটা ধারণ ক্ষমতার প্রশ্ন আছে। আমি অনেকগুলো তেল এনে তো রাখতে পারবো না। সেটা সাধারণত যে ভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যেটা একটা বাৎসরিক একটা তাদের কর্মপরিকল্পনা থাকে যে তারা পেট্রোল কতটুকু রাখবেন, ডিজেল কতটুকু রাখবেন, অকটেন কতটুকু রাখবেন, ফাইন্যান্সিয়াল কতটুকু রাখবেন, এটা একটা মজুদের একটা মাত্রা আছে আর কি। ডিজেলের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ রাখার চেষ্টা করা হয় প্রায় 1 মাসের মতো। তো সেটা এই ক্ষেত্রে আছে দেশে। তো এই ক্ষেত্রে এই যে মজুদের কথা আমি একটু যদি যুক্ত করতে চাই ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, সেটা হলো যে মজুদের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে ঘাটতি হতে পারে, যে যতটুকু মজুদ করতে পারে বা ব্যক্তিগতভাবে করতে পারে। এর ফলে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় কিন্তু এক ধরনের সংকটও তৈরি হয়েছে বা মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এই যে মজুদ আছে তারপরও মজুদে ঘাটতি হতে পারে, এই ধরনের যে গুজবগুলো রটে এবং পরবর্তীতে জনসমাগমে বা জনগণের মধ্যে তার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, এটি কারা করছে? আসলে আমরা সবাই জানি যে গুজব হচ্ছে একটা সংক্রামক জিনিস আর কি, এবং এক্ষেত্রে নেতিবাচক গুজব যেটা আছে এটা কিন্তু বেশি করে ছড়ায়। যদি এরকম করে কোনো একটা আতঙ্ক কেউ তৈরি করে কোনো একজন কাউকে বলছে যে আপনি এখনো নেননি তেল, আমি তো নিয়ে আসছি, আপনি তাড়াতাড়ি যান, তো স্বাভাবিকভাবে যার হয়তো প্রয়োজন নেই, অন্য সময় হলে তো সেটা গ্রাহ্যই করতো না। তার হয়তো ট্যাঙ্কে এখনো পর্যন্ত 10-15 লিটার তেল আছে এবং সে এটাকে ট্যাঙ্ক ভর্তি করবার তার প্রয়োজন নেই, সেটা 4 দিন 5 দিন পরে করলেও চলতো। কিন্তু একটা ধারণাকে তৈরি করে, আতঙ্কটাকে তৈরি করে, এটা আমরা সবাই করছি, সকল ক্ষেত্রে হয়। এটা দেখবেন যে কোনো একটা পণ্যের ক্ষেত্রে যদি এরকম একটা কোনো একটা বাতাস বাজারে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই পণ্যটা মানুষ কিন্তু নিজের বাড়িতে একটু বেশি করে সংগ্রহ করবার চেষ্টা করে। তবে এই জায়গাতে জ্বালানি তেলের ক্ষেত্রে যেটা হচ্ছে কিন্তু এটা তো আমাদের নিজেদের হাতে নেই, তাই না? এটা আমরা জানি যে আমরা বিশেষ করে যে জায়গাগুলো থেকে তেল সংগ্রহ করি এবং এলপি গ্যাস যেটা মূলত আমাদের কাতার নির্ভর, সেটার রুট কিন্তু হরমুজ প্রণালী, এবং সেটা আমরা জানি যে এই মুহূর্তে যুদ্ধের সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর জায়গা। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেমন আছে, ইরানের পক্ষ থেকে আছে। তারা দুজনেই একজন ওটাকে
নিরাপদ রাখতে চাচ্ছেন, যেন চলাচলটা ঠিক থাকে, আর একটা তারা মনে করছেন যে এটা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া যুদ্ধের ক্ষেত্রে তাদের একটা কৌশলগত একটা অবস্থান হতে পারে। সেটার জন্য আমাদের মতো দেশটা সেটাতে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময়। তবে যেটা জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে যে 2টি ট্যাঙ্কার অলরেডি তারা কিন্তু আগামী 2 দিনের মধ্যেই এদেশে এসে পৌঁছবে। তো ন্যাচারালি তেলের সরবরাহ চ্যানেল তো আছে, তাই না? এটা ইস্টার্ন রিফাইনারি থেকে বলি, আমাদের যে সমস্ত তেলের ওয়াগানগুলো যেটা রেলওয়েতে পরিবহন হয়, লরিতে হয়, ট্যাঙ্ক লরিতে, তো সেই ব্যবস্থাপনা সব জায়গাতে আছে। আর প্রত্যেকে যদি তার প্রয়োজনের চাইতে বেশি নিতে না যায়, তাহলে কিন্তু এই সংকটটা 2-3 দিনের মধ্যে থাকবে না বলে আমার যেটা মনে হয়। এটি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে পাভেল ভাই, আমি যদি একটু জানতে চাই, কারণ কৃত্রিম সংকট, বাংলাদেশের ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে একেবারে মানে সেই রকম পারদর্শী। সেক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের এই মানে ফর্মুলা কি কাজে আসবে কিনা? আমি একটু তুষার ভাইকে জিজ্ঞেস করি। তুষার ভাই, আপনার কি মনে হয় কৃচ্ছ্রতা সাধনের এই যে পরামর্শ আমরা প্রধানমন্ত্রী পর্যায় থেকে শুনছি, কিন্তু জনগণের মধ্যে যখন আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে যাই কিংবা ব্যবসায়ীদের ক্ষেত্রে যাই, তখন কি আসলে সেটি কাজ করছে? আমাদের এখানে কিন্তু তেল রাস্তাঘাটে বিক্রি হয় না। তেল বিক্রি পুরো ডিস্ট্রিবিউশন প্রসেসটা সরকারি, এবং সরকার কিছু ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে এই তেলটা ডিস্ট্রিবিউট করে, পদ্মা, মেঘনা, আপনি জানেন। এবং পাম্পগুলি সেইভাবে সরকারের সঙ্গে ডিল করে, এবং পাম্পগুলির একটা সাপ্লাই চেইন মেনটেন করা হয়। এখন আমার কাছে, আমি একটু দোষী করব গণমাধ্যমকে। গণমাধ্যমে আতঙ্কটা ছড়িয়েছে, কেননা এগুলো আমাদের কোনো বলার দরকার নাই। 14 দিনের আছে না 12 দিনের আছে। আমি তেল নিতে যাব, আমি তেল পাবো অথবা পাবো না। যখন আমি পাবো না, তখন আমি বুঝবো যে তেল এখন সরবরাহ নাই। এরকম কিন্তু মাঝে মাঝে এমনিতেও হয়, মাঝে মাঝে 1-2টা পাম্প বন্ধ থাকে, বা মাঝে মাঝে হরতাল, ধর্মঘট যখন ছিল, তখন কিন্তু মাঝে মাঝে এরকম হয়েছে, ঢাকা শহরে তেল এসে পৌঁছায় নাই, তেলের ঘাটতি হয়েছে। কিন্তু যেটি ঘটেছে সেটি হলো যে এই যে অকটেন আছে 14 দিনের, ডিজেল আছে 14 দিনের, অকটেন আছে 28 দিনের। এটা কিন্তু নরমালিও এরকমই থাকে, ডিজেল একটু বেশি থাকে, কিন্তু এমন না যে আমাদের কাছে 5-6 মাসের তেল মজুদ থাকে। ব্যাপারটা কিন্তু সেরকম না। তেল আসে এবং তেল আমরা খরচ করি, আবার আসে, একটার পর একটা ট্যাঙ্কার আসতে থাকে, এবং একটা টাইম অনুযায়ী এটা ঠিক করা আছে কখন ডিজেল আসবে, কখন পেট্রোল আসবে। পেট্রোল অকটেন ম্যাক্সিমামে কিন্তু আমরা আমাদের এখানে রিফাইন করি, আমরা কিন্তু খুব একটা পেট্রোল অকটেন আমদানি করি না। আমাদের যা চাহিদা এটা ইস্টার্ন রিফাইনারি মিটিয়ে ফেলে। ডিজেল আমাদের আনতে হয়, যে ফার্নেস অয়েল আনতে হয়, তারপরে অন্যান্য যে জ্বালানি জেট ফুয়েল এটা আনতে হয়। তো এখন যেমন ধরেন জেট ফুয়েল, এখানে আপনি কৃচ্ছ্রতা সাধন করতে পারবেন না, কারণ এয়ারলাইন্স উড়বে, যতটুকু তেল দরকার অতটুকু দিতে হবে। তাহলে আপনি কোথায় কৃচ্ছ্রতা করতে পারবেন? ডিজেল দিয়ে যে সেচ যন্ত্র চলে, এখন তো শুষ্ক মৌসুম, শুষ্ক মৌসুমে ডিজেল চালিত যে সেচ যন্ত্রগুলি আছে, এগুলি তো আপনি আসলে, এগুলো যে চলবে না, এটাতে আপনি কৃচ্ছ্রতা করবেন পারবেন না। কোথায় আমরা কৃচ্ছ্রতা করতে পারবো? যেখানে আমরা অতিরিক্ত তেল নিয়ে ট্যাঙ্কের মধ্যে রেখে দিই। যেমন ধরেন আমাদের গাড়িগুলিতে 35 লিটার থেকে শুরু করে 50 লিটারের ট্যাঙ্ক আছে, এবং এই ট্যাঙ্কগুলি অনেক সময় আমরা ফুল করে রাখি। ফুল না করে হাফ করে রাখলে কিন্তু গাড়ি চলতে পারে, তাতে করে আরেকজন লোক তেল পাবে। শুধুমাত্র ধরেন 15 দিন, 1 মাসের যে সংকট হওয়ার সম্ভাবনা, তাহলে সেটা কেটে যাবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষ এমন একটা ভাব করছে যে তার গাড়িটা চলবে, অন্যদের গাড়িগুলো বন্ধ থাকবে, যেন সে একটা খালি রাস্তা বলে গাড়ি চালাতে পারে। এখন আপনি আমাকে বলেন, আপনার সব বন্ধু বান্ধবের গাড়ি চলছেন, আপনি একা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, কি হবে তাতে? তাই না? তো মানুষের এই যে অদ্ভুত চিন্তা, এই চিন্তা থেকে আমাদের বেরোয় আসতে হবে। বিশেষ করে যাদের শহরাঞ্চলে যারা গাড়ি চালান, ব্যক্তিগত গাড়ি, আমি মনে করি আপনাদের আধা ট্যাঙ্কি তেল থাকলে, এবং যেভাবে 10 লিটার আর 20 লিটার করে সরকার ঠিক করে দিয়েছেন, যে গাড়ি হলে, সেডান হলে 10 লিটার প্রতিদিন, আর যদি জিপ হয় মাইক্রোবাস হয়, তাহলে 20 থেকে 25 লিটার, সেভাবে তেল নেন। সেভাবে তেল নিলেও কিন্তু ট্যাঙ্ক ভরে যাবে। ধরেন আমি আজকে 10 লিটার তেল নিলাম, কালকে 10 লিটার নিলাম, আমরা কি প্রত্যেকদিন 10 লিটার তেল খরচ করি? এই বাড়তি তেলটা আসলে কোথায় থাকে? না, বাড়তি তেল ট্যাঙ্কে থাকে না, আমরা তো খরচ করি না। কিন্তু আমরা যে তাড়াহুড়া করে ট্যাঙ্ক ভরে নিয়ে নিতে চাচ্ছি, এটা তো দরকার নাই। এই জন্য যে আজকে আমি 10 লিটার নিলাম, 8 লিটার খরচ হলো, 2 লিটার থাকলো, কালকে আবার 10 লিটার নিলাম, তাহলে কিন্তু আমার 12 লিটার তেল হলো। তারপর দিন আবার 10 লিটার নিলাম, তাহলে কিন্তু আমার আরো তেল ভরতে থাকলো। এক সময় 7 দিন বা 10 দিন পরে দেখা যাবে আমার ট্যাঙ্ক আবার ফুল হয়ে গিয়েছে প্রতিদিন 10 লিটার নিলে। এমনিতে কিন্তু আমরা প্রতিদিন তেল নেই না। মানুষ এরকম অস্থির হয়ে একই দিনে তেল নিতে ঢুকে পড়েছে, যে সব তেল আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন। এই কারণে আমাদের মন্ত্রীদেরকে স্টেশন পর্যন্ত যেতে হচ্ছে, সিএনজি স্টেশন পর্যন্ত। এই অবস্থাটা তৈরি করেছে গণমাধ্যম। এটা বলার দরকার নেই আপনার কত দিনের তেল আছে। যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে তেলের পর্যাপ্ত মজুদ আছে,
ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভবিষ্যতে যাতে তেলের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা আগামী 1 মাস বা আগামী 1.5 মাস একটা কৃচ্ছতা করব, যাতে আমাদের ঈদের সময়ে আমাদের বাড়ি ফেরা, অন্যান্য যে সরবরাহ চেইন আছে, এই সবকিছু যেন বিপর্যস্ত না হয়, সেজন্য আমরা একটা হিসাব অনুযায়ী রেশন করে তেল নিব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তেলের সরবরাহ আছে। যেমন 9 তারিখে ট্যাঙ্কার ঢুকবে, তাহলে 9 তারিখে যদি ট্যাঙ্কার ঢুকে তাহলেই কিন্তু তেল ঢুকলো, তারপরে পরেরটা ধরেন 18 তারিখে ঢুকবে, 22 তারিখে ঢুকবে তো। এই যে ভয় ছড়িয়ে দেওয়াটা, এটা ঠিক হয়। ভয় ছড়িয়ে আর কৃচ্ছতা সাধনের যে পরিকল্পনাটা করা হয়েছে, আমি মনে করি অনেক সময় টার্ম মানুষকে ভীত করে। আপনি বলছেন কৃচ্ছতা, আপনি সেটা না বলে যদি বলেন আমরা তেল সাশ্রয় করার চেষ্টা করছি, তাহলে দেখবেন চিন্তাটা একটু বদল হয়ে যায়। মানে আমি যদি আপনাকে বলি আপনি ওইখানে গেলে কিন্তু ব্যথা পাবেন, আর আমি যদি ওইটা না বলি যে আপনি ওই জায়গায় যাওয়ার সময় সাবধান থাকবেন যাতে আপনি ব্যথা না পান, ব্যথা পাবেন বলে দিলে আপনি যত ভয় পাবেন, আর আপনি যদি বলি সাবধান থাকলে আপনি ব্যথা পাবেন না, তাহলে আপনি চিন্তা করবেন হ্যাঁ আমি সাবধান থাকবো, ব্যথা পাবো না। কিন্তু আমি যদি বলি আপনি ব্যথা পাবেন, তাহলে কিন্তু আপনি ভাবতে ভাবতেই যাবেন যে এখানে মনে সবাই ব্যথা পায়, আমিও পাবো। তো ভাষার একটা সমস্যা রয়েছে। কিন্তু আমি মনে করি যে সরকার যে পদ্ধতি নিয়েছেন সেটা খারাপ কিছু না, এটা ঠিকই আছে। শুধু এই গণমাধ্যমের উৎকণ্ঠা ছড়িয়ে দেওয়াটা ঠিক হয়। গণমাধ্যম আসলে তথ্যটা কোথায় থেকে পেল? এটা পাওয়া যায়, বিবিসি এটা প্রত্যেকদিন দেয়। শুধু তাই না, আপনি যদি গুগল করেন তাহলেও পাবেন, কেননা সারা পৃথিবীতেই কার কাছে কত তেল আছে এটার একটা মজুদ তারা প্রত্যেক দিনই বলে দেয়। আর তেল তো অধিকাংশ দেশেই ডিস্ট্রিবিউশন হয়, আমাদের মতো যেগুলা দরিদ্র দেশ সরকারি ডিস্ট্রিবিউট করে। অতি উন্নত দেশে কোম্পানি তেল ডিস্ট্রিবিউট করে, কোম্পানি তেল আমদানি করে, কোম্পানি বিক্রি করে। এবং অনেক সময় এরকম হয় যে 2 কোম্পানির তেলের দামে 1 সেন্ট 2 সেন্ট দাম বেশি কম থাকে। হ্যাঁ, তো অনেক লোক আপনি বিদেশে গেলে দেখবেন যে একটা পাম্প থেকে তেল নেয়, বলে এদেরটা ভালো ওদেরটা ভালো না। আমাদের দেশে কিন্তু আসলে ওইরকম নয়। তাই আমি মনে করি যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যুদ্ধাবস্থা যেহেতু তৈরি হয়েছে, আমাদের নিজেদের স্বার্থে শুধু আমার গাড়ি চলবে আর অন্যটা চলবে না, এই চিন্তা, এই মনোভাবটা পরিহার করতে হবে। আমি একটু চলে যাই ডাক্তার মওদুদ আলমগীর পাভেল আপনার কাছে। সেই সাথে এই যে আমরা বিভিন্ন ভাবে জ্বালানির সংকট কিংবা জ্বালানির মজুদ নিয়ে কথা বলছিলাম, অনেকে বলছেন যে দেশের অর্থনীতিতে এই যুদ্ধটি এক ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে, এবং সেই সাথে অর্থনীতির সাথে যেহেতু রাজনীতি রিলেটেড, একটা নতুন সরকারকে যেহেতু নতুন অনেকগুলো চ্যালেঞ্জের সাথে এই চ্যালেঞ্জটা ফেস করতে হবে, রাজনীতিতেও এর এক ধরনের প্রভাব পড়বে। মানে বিরোধী পক্ষ এটিকে এক ধরনের ক্যাশ করার চেষ্টা করতে পারে, এমনটা আশঙ্কা অনেকে প্রকাশ করছেন। সেই সাথে আমাদের শ্রমিকরা বা আমাদের জনশক্তি একটা বিশাল অংশ মধ্যপ্রাচ্যে রয়েছে, সামনে ঈদ, রমজান চলছে, সবকিছু মিলিয়ে তাদের ঘরে ফেরা কিংবা তাদের পরিবারের সাথে যোগাযোগের একটা বিষয় রয়েছে, সেখানে মধ্যপ্রাচ্যে অনেক বড় একটা যুদ্ধ চলছে। সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা জ্বালানির সংকট বলছি, আমি সেই কথার সাথে একটু ভিন্ন মত রাখতে চাই। সংকট বলে তো আসলে কিছু নেই, সংকট হলে তো বলতে যে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, এটা তো কেউ বলেনি যে এই জায়গায় পুরোপুরি ভাবে একদম বন্ধ হয়ে গেছে। এটা যেমন তুষার বলছিল যে আমরা অতি সতর্কতার কারণে অপ্রয়োজনে আমরা মজুদটা আগে যে জায়গায় বলতে মজুদদারের কাছে ছিল, এখন প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট মজুদদারি তৈরি হয়ে গেছে। সেটা না করে আমরা যদি জাস্ট একটু মানে ভরসা রাখি যে তেলের সরবরাহ ব্যবস্থাতে কোনো রকম কোনো ঘাটতি নেই, এটা একটা চেইন, যে চেইনটা সবসময়ের জন্য এরকম চলমান থাকে, সেটাই আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সে ব্যাপারে একটা দৃষ্টিটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। সেই দৃষ্টিটাকে আমাদের বোধহয় অত বেশি নজরদারি না করে সরকারের উপর এই আস্থাটুকু রাখা যে তাদের ব্যবস্থাপনা তো এই জায়গাতে বরাবর সরবরাহ লাইনটা সচল ছিল, সেটা এখনো আছে। আর অন্য যে কথাগুলো বললেন, হ্যাঁ সেটা শুধুমাত্র বাংলাদেশ বলে না, যে সমস্ত দেশ ঠিক জ্বালানি তেলের একটা নির্ভরশীলতা যেমন আছে মধ্যপ্রাচ্য, যাদের জন্য শ্রমের বাজার, সেটা আবার সেগুলোর আবার নেতিবাচক দিক তো অন্যদিকে গিয়ে দাঁড়ায়। যেমন যুদ্ধের খরচটা যদি যোগানটা সেই পশ্চিমা দেশগুলোর জন্য যদি মনে হয় যে একটা বার্ডেন, তখন দেখা যাবে সেটা তাদের অর্থনীতির উপর একটা প্রভাব ফেলবে। বিশেষ করে ডলার প্রাইস যেটা আছে আর কি, সেটা যদি ওঠানামা করে, এটার ক্ষেত্রে এটা প্রভাব থাকে, তাহলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের বাজারে সেটা তার ভোগ্য পণ্যের উপর তার একটা প্রভাব ফেলে। অথবা যে সমস্ত পণ্য বাংলাদেশ থেকে তাদের দেশে যায়, সেটা নিয়ে তাদের সাধারণ ক্রেতা যারা আছে তারা কতটুকু সেটা ক্রয় করবেন কি করবেন না, সেটা কোনো চয়েসের জায়গা থাকে। আবার এটা ঈদের ক্ষেত্রে যেটা বলছেন, যে ঈদের তো মধ্যপ্রাচ্য যারা আমাদের যারা শ্রম বাজারের সাথে যারা সম্পৃক্ত, তারা তো ঈদের উপলক্ষে দেশে আসতে পারে না, তাদের আশা একটা চুক্তি ভিত্তিক থাকে আর কি। তারা 2 বছর পরে বা 3 বছর পরে তার চুক্তি যেমনটি বলে তেমন হয়তো তারা আসেন। তবে যোগাযোগের ক্ষেত্রে তো কোনো রকম অন্য সমস্যাটা হয়নি। আর যেটা হয়েছে যে
মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশের দূতাবাসগুলো রয়েছে তারা এক্ষেত্রে সতর্ক আছে। আর শুধু দূতাবাস বলে না, এটা তো সার্বিকভাবে সে দেশের জনগণের জন্য তো একটা আতঙ্ক আশঙ্কা আছে। তার ফলে সেই দেশের সরকার তাদের জনগণের জন্য যে নিরাপত্তা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো প্রতিপালন করবার জন্য আমাদের দেশের মানুষকে বলা হয়েছে। অনেকগুলো দেশ তাদের মতন করে মনে করেছে তাদের দেশের লোকজনকে তাদের দেশে ফিরিয়ে নেওয়া যাওয়া দরকার। আমরা তো আর সেরকম করে ভাবি না। আমরা মনে করি যে আমরা ওই পরিস্থিতিকে আমরা একটা পর্যবেক্ষণের মধ্যে রাখতে চাই। সেখানে আমাদের বড় একটা শ্রম বাজার রয়েছে, তারা এখনো নিরাপদে আছেন। এরকম কোনো দুর্ঘটনার তেমন উল্লেখযোগ্য কোনো খবর আমাদের কাছে সেভাবে আসেনি। হ্যাঁ, তবে এটাও মাথায় রাখতে হবে যে যে কোনো বিষয় এটা যখন দীর্ঘস্থায়ী যদি হয় তাহলে সেক্ষেত্রে তার প্রভাবটা নিয়ে আমাদের মতন করে আমাদের কিন্তু নতুন করে আমাদের যে সমস্ত ভাবনা চিন্তাগুলো আছে সেটার সাথে সম্পর্কিত হতে হবে। আর ভূ রাজনীতির ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশের জন্য এরকম একটা জায়গা থাকে যেখানে তাদেরও কিন্তু সেই রাজনীতির সাথে একটা অ্যালাইনমেন্টের প্রশ্ন ওঠে। যেহেতু যুদ্ধে একটা পক্ষ বিপক্ষ থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সরকার বা একটা রাষ্ট্র যখন সেই জায়গাগুলোতে নিজেকে একটা সম্পৃক্ত করবার চেষ্টা করে অথবা তার ক্ষেত্রে কোনো একটা অবস্থান তৈরি হয়, তখন তারা দেখে দেশের জনগণ কি ভাবে, জনগণের চাওয়াটা কি এবং কোনটা তাদের জন্য স্বার্থের সাথে সম্পৃক্ত আছে সেটা। কারণ আমাদের মূল কথা হলো যে এমন কোনো বৈদেশিক বা পররাষ্ট্র ব্যবস্থাপনার দিকে বাংলাদেশ যেতে চায় না যেটা তার সুবিধার জন্য হয় না। আমাদের বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, সেই কনসেপ্টটিকে সামনে রেখে যে কোনো ধারণার ক্ষেত্রে আমাদের যদি আমরা আমাদের নীতি, আমাদের অর্থনৈতিক যে সমস্ত পরিকল্পনা বা ভবিষ্যৎদর্শীর যে সমস্ত ভাবনাগুলো আছে আমরা যদি সেটার সাথে যদি অ্যালাইন করতে পারি, সম্পর্ক যুক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় না যে এক্ষেত্রে আমাদের খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ আছে। সেটি হলো যে বহু বছর আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা এক ধরনের আক্ষেপের কথা শুনেছি যে একটি শক্তিশালী বিরোধী দল সংসদে না থাকলে সংসদ কার্যকর হয় না। তাদের পক্ষ থেকে এক ধরনের অভিযোগ সবসময় আমরা দেখেছি। এবারে বিএনপি বিরোধী দল হিসেবে জামাত জোটকে পেয়েছে এবং আমরা নির্বাচনের আগে এই দুটি জোটকে পরস্পরের সাথে এমন ভাবে বাকযুদ্ধ করতে দেখেছি কিংবা প্রতিপক্ষ হতে দেখেছি যে তারা এখন মানে সবচেয়ে বড় শত্রু হয়তো বা বিএনপি জামাতের এবং জামাত বিএনপির, এমনটাই সকলেই বলছেন। আমি একটু আসলে জানতে চাই যে জামাত জোটকে বিএনপি বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে পেয়েছে, যারা অনেক দিন ধরে বিএনপির সাথে জোটবদ্ধ অবস্থায় সরকার পরিচালনার দায়িত্ব ছিল, কতটুকু শক্তিশালী বিরোধী দল পেল বিএনপি? আমার মনে হয় না খুব বেশি শক্তিশালী বিরোধী দল হবে, এই জন্য যে বিরোধী দল যারা হয়েছেন তাদের রাজনীতির মধ্যে এক ধরনের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা থাকবার কারণে তারা কিন্তু তাদের যে চিন্তার গণ্ডি, সেই গণ্ডির বাইরে যেতে পারে না। বিরোধী দল শক্তিশালী তখনই হয় যখন সেই বিরোধী দল ধরেন রোনাল্ডোর সাথে মেসি হয়, দুইজনই ফুটবল খেলে, ইনোভেটিভলি খেলে, এক একজন একটা কৌশল আবিষ্কার করে, তারা চমৎকার খেলতে থাকে। দুজন যখন খেলে মানুষ কিন্তু অবাক বিস্ময় দেখতে থাকে এবং তারা কিন্তু দুই দলকে প্রশংসা করতে থাকে। কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের রাজনীতির মধ্যে একটা বৈপরীত্য আছে এবং সেই বৈপরীত্য সহজে তারা কিভাবে একসাথে ছিল অনেকদিন, এটা কিন্তু একটা প্রশ্ন। আমার ধারণা যে তারা ছিল কারণ আরো একটি শক্তিশালী দলের বিপরীতে তাদেরকে লড়াই করতে হতো, আওয়ামী লীগের বিপরীতে, এবং সেইখানে সংখ্যার একটা হিসাব ছিল, কার ভোট কতটা, কিভাবে যুক্ত করলে কার ভোট বেশি হবে কম হবে। সংসদীয় নির্বাচনে যেটা হয়, যেটা এইবার জামাত আর এনসিপি করেছে, যোগ বিয়োগ করে বোঝার চেষ্টা করছে তারা জিতবে, যে কারণে তারা কিন্তু উপকৃত হয়েছে। তো আমার কাছে মনে হয় না যে খুব শক্তিশালী বিরোধী দল হবে, কিন্তু একটা গণ্ডিবদ্ধ চিন্তার বিরোধী দল হবে যারা নারী ইস্যুতে সবসময় বিএনপির বিরোধিতা করবে, যারা বিভিন্ন জায়গাতে ধর্মীয় প্রসঙ্গের অবতারণা করবে, করে তারা বলবে যে এই জায়গাতে ধর্মীয় বিধিনিষেধ মানা হচ্ছে না বা ধর্মীয় চিন্তা ঠিক মতো করা হচ্ছে না। আবার তারা বিভিন্ন জায়গাতে গিয়ে কিছু কিছু আইনের বিরোধিতা করবে, যে আইনগুলি তারা বলবে যে এইগুলি আমাদের রাজনীতির সঙ্গে যায় না, কারণ আমাদের রাজনীতি অনেক বেশি ধর্মচিন্তা দিয়ে তৈরি হয়েছে। এবং তার মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী সঙ্গী হচ্ছে এনসিপি। এনসিপির সঙ্গে জামাতের নিজেরই রাজনীতির কোনো মিল নাই। ফলে আমার ধারণা যে এই বিরোধী দলের মধ্যে 6 জন এনসিপির লোক আছেন, এদের সাথেও তাদের মাঝে মাঝেই খটোমটো লাগবে এবং তারা একজন আরেকজনের বিভিন্ন নিয়ম কানুন হয়তো মানতে পারবেন না, অথবা ধীরে ধীরে এনসিপি জামাত হয়ে যাবে। এছাড়া কিন্তু এটা মিলবে না। মানে আমি এনসিপির ভবিষ্যৎটা আসলে জানতে চাচ্ছিলাম, রাজনীতিটা কি হবে? মিলবে না, তাই না? মিল হবে না। তো মিল হতে গেলে এনসিপি কে জামাতের মতো হয়ে যেতে হবে, আর তা না হলে মাঝে মাঝে নিজেদের মধ্যেই খটোমটো লাগবে। কেননা জামাত একটা কথা বলবে আর এনসিপি বাইরে গিয়ে বলবে না না, এটার সঙ্গে আমরা কিন্তু একমত না, আমাদের একটা আলাদা মত আছে। তো এই কারণে আমি মনে করি না যে খুব বেশি
কঠিন হবে বিরোধী দল, তবে আর্থিকভাবে জামাত বেশ শক্তিশালী একটি দল এবং তাদের সংঘবদ্ধতা বা তাদের যে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এটা খুবই রেজিমেন্টেড। তাদের একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। দলের মধ্যে প্রমোশন আছে, হায়ারার্কি আছে, দলে 1 2 3 4 এইভাবে সাজানো জিনিসপত্র আছে, যেটা বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য যে কোনো এই ধরনের বুর্জোয়া বা পুঁজিবাদী ভাবনা বা মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলিতে থাকে না। কিন্তু জামাতের কিন্তু এটা আছে, জামাতের মধ্যে একটা খুবই শৃঙ্খলিত একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা তাদেরকে শক্তিশালী করে তোলে এবং সেই শক্তিটা তাদের আছে। ফলে জনসভা কিংবা কোনো জায়গাতে জমায়েত বা এরকম জায়গায় কিন্তু তারা বেশ শক্তি প্রদর্শন করবে, কিন্তু সেই শক্তি সরকারের উপরে চাপ প্রয়োগ করার মতো খুব একটা শক্তিশালী হবে বলে আমার মনে হয় না। খুব একটা শক্তিশালী হবে বলে আপনার মনে হচ্ছে না। আব্দুল তুষার, আমি অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল আপনার কাছে যেতে চাই। রাজনীতিতে গুণগত পরিবর্তন বা রাজনীতিতে পরিবর্তন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়, রাজনীতি সুন্দর একটা রাজনীতির দিকে এগিয়ে যাবে এমনটাই রাজনৈতিক দলগুলোর কাছে সকলের প্রত্যাশা ছিল। বিএনপি বরাবর একটা নতুন ধরনের রাজনীতির কথা বলে এসেছে, অঙ্গীকার করে এসেছে। আমরা এনসিপি নতুন দল, এনসিপির কাছে নতুন বন্দোবস্তের কথাও শুনেছি। মানে রাজনীতিতে তারা কোনো একটা পরিবর্তন আনতে চায়। কি সেই পরিবর্তন, আসলে কি সেই পরিবর্তন এসেছে কিনা আপনার কাছে একটু জানবো। এবং সেই সাথে যদি পরিবর্তন হয়েই থাকে, রাজনীতি যদি একেবারে সুশৃঙ্খল হয়ে যায়, মানে সুশোভন হয়ে যায়, তবে সেক্ষেত্রে যুগ যুগ ধরে আমরা যে রাজনীতির চেহারাটা দেখে আসি বা প্রতিপক্ষকে প্রতিহত করার যে বিষয়টি আসে, বিএনপি তখন সেক্ষেত্রে কতটুকু সক্ষম হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা।